নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্যরকম গল্প। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, আবেগী এবং রোমাঞ্চকর যে এটা শোনার পর আপনারা নিজেরাও হয়তো এক নতুন অনুভূতিতে ভরে উঠবেন। আপনাদের মন ছুঁয়ে যাবে, গায়ে কাঁটা দিয়ে উঠবে, এমনটাই আমার বিশ্বাস। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের নাম গাড়ির মেকানিকের সহকর্মীর বাবা। মেকানিকের সহকর্মীর বাবার প্রতি গৃহকর্ত্রীর নিষিদ্ধ দুর্বলতা, সামাজিক ভেদাভেদ ভেঙে যাওয়া এক গোপন লেনদেন। শহরতলির এক সাধারণ পাড়া, তেমনই এক সাধারণ বাড়ি, চার দেয়ালের মাঝে বাঁধা এক সাধারণ জীবন। এই বাড়ির গৃহকর্ত্রী মালতী, বয়স 40-এর কাছাকাছি, হাসি খুশি শান্ত স্বভাবের। স্বামী অনিক, পেশায় একজন স্কুল শিক্ষক। 2 মেয়ের বাবা মা তারা। বড় মেয়ে কলেজে পড়ে, ছোটটি হাই স্কুলে। জীবনটা মোটামুটি নিয়মমাফিকই চলছিল। সকাল শুরু হয় অনিকের টিফিন গোছানো দিয়ে, মেয়েদের স্কুলে পাঠানো, তারপর মালতীর নিজের সংসারের কাজ। দুপুর গড়িয়ে বিকেলে অনিকের স্কুল থেকে ফেরা, তারপর রাতের খাবার, টিভি দেখা, সবটাই যেন এক ছকে বাঁধা। তবে এই ছকের বাইরেও যে কিছু অলিখিত নিয়ম থাকে যা সমাজের চোখে নিষিদ্ধ, তা মালতী নিজেও কোনোদিন ভাবেনি। কিন্তু নিয়তি সবসময় সরল রেখায় চলে না, পথ মাঝে মাঝে বাঁক নেয়, আর সেই বাঁকে এসে অচেনা মানুষের সাথে পরিচয় হয়, যা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মালতীর জীবনেও তেমনটাই ঘটেছিল। তাদের বাড়ির পাশেই ছিল একটি গাড়ি সারাইয়ের দোকান। সেখানে কাজ করত এক যুবক, নাম রাজু। খুবই ভালো ছেলে, সাদাসিধে। মালতী মাঝে মাঝে অনিকের বা নিজের কাজের প্রয়োজনে রাজুর দোকানে যেত। অনিকের গাড়িটা প্রায়ই বিগড়ে যেত, তাই রাজুর সাথে মালতীর বেশ চেনাজানা হয়ে গিয়েছিল। রাজুর বাবা দেবেন্দ্রনাথ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। বয়স 65-র কাছাকাছি বয়স। তার ছোট ছেলে রাজু যেহেতু এখানেই কাজ করত, তাই দেবেন্দ্রনাথও মাঝে মাঝে দোকানে এসে ছেলের পাশে বসতেন। দেবেন্দ্রনাথ ছিলেন একজন সৌম্য, বিচক্ষণ ব্যক্তি। তার মুখে সবসময় একটা শান্ত, স্নিগ্ধ হাসি লেগে থাকত। কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন তাতেই এক গভীরতা থাকত। তার চোখের দৃষ্টিতে একটা অন্যরকম দীপ্তি ছিল, যা মালতীকে সবসময় আকর্ষণ করত। শুরুর দিকে মালতী দেবেন্দ্রনাথকে নিছক রাজুর বাবা হিসেবেই দেখত, কিন্তু ধীরে ধীরে দেবেন্দ্রনাথের সান্নিধ্য, তার কথা বলার ধরন, তার ব্যক্তিত্ব মালতীর মনে এক অন্যরকম জায়গা করে নিতে শুরু করে। মালতী যখনই দোকানে যেত, দেবেন্দ্রনাথকে দেখত। কখনো তিনি খবরের কাগজ পড়ছেন, কখনো বা রাজুকে কিছু বোঝাচ্ছেন। মালতী নিজে খুব বেশি কথা বলত না, কিন্তু দেবেন্দ্রনাথের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগত। তার শান্ত, সৌম্য চেহারা, বয়সের ছাপ পড়া মুখে এক অন্যরকম আভিজাত্য, এসব কিছুই মালতীর মনে এক অজানা আলোড়ন সৃষ্টি করত। একদিন অনিকের গাড়িটা আবার খারাপ হলো। মালতী গাড়ি নিয়ে দোকানে গেল। অনিক সেদিন অসুস্থ থাকায় যেতে পারেনি। দোকানে তখন শুধু রাজু আর দেবেন্দ্রনাথ। রাজু গাড়ি সারাইয়ে ব্যস্ত হয়ে পড়ল। দেবেন্দ্রনাথ দোকানের এক কোণে বসে খবরের কাগজ পড়ছিলেন। মালতী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, বাবা, গাড়িটা ঠিক হতে কতক্ষণ লাগবে? দেবেন্দ্রনাথ কাগজ থেকে মুখ তুলে মালতীর দিকে তাকালেন। তার সেই শান্ত, গভীর দৃষ্টি মালতীর চোখে চোখ পড়তেই মালতীর বুকের ভেতরটা ধুক করে উঠল। মনে হলো যেন অনন্তকালের চেনা এক মুখ। দেবেন্দ্রনাথ মৃদু হেসে বললেন, একটু লাগবে মা, তুমি বসো। মালতী গিয়ে দোকানের পাশে রাখা একটি চেয়ারে বসল। দেবেন্দ্রনাথ আবার কাগজে মন দিলেন, কিন্তু মালতীর মন তখন খবরের কাগজে নয়, দেবেন্দ্রনাথের দিকে। তার প্রতিটি নড়াচড়া, তার মুখের প্রতিটি রেখা মালতী দেখছিল। এক অদ্ভুত নীরবতা, কিন্তু এই নীরবতার মাঝেও যেন হাজারো কথার স্রোত বয়ে যাচ্ছিল। মালতীর মনে হচ্ছিল এই নীরবতা যেন কেবল তাদের দুজনের জন্য। বাইরের দুনিয়া, তার নিয়ম কানুন, সমাজ, সব যেন এই মুহূর্তের জন্য উধাও। গাড়ি ঠিক হতে প্রায় 1 ঘন্টা লাগল। এই 1 ঘন্টা যেন মালতীর জীবনের এক নতুন অধ্যায় খুলে দিল। দেবেন্দ্রনাথ মাঝে মাঝে মালতীর দিকে তাকিয়ে হালকা হাসছিলেন। মালতীও প্রত্যুত্তরে হাসছিল। তাদের মাঝে কোনো কথা হয়নি, কিন্তু চোখের ভাষায়, নীরব হাসিতে কত কথা বিনিময় হয়ে গিয়েছিল। মালতী নিজের অজান্তেই দেবেন্দ্রনাথের প্রেমে পড়ে যাচ্ছিল। এই প্রেম কেমন তা সে নিজেও জানত না, শুধু জানত দেবেন্দ্রনাথের সান্নিধ্য পেলে তার মন ভরে যায়। বাড়ি ফেরার পর মালতী সারাক্ষণ দেবেন্দ্রনাথের কথাই ভাবছিল। অনিকের সাথে তার সম্পর্ক ভালোই ছিল। অনিক সৎ, দায়িত্ববান স্বামী, কিন্তু দেবেন্দ্রনাথের প্রতি যে আকর্ষণ মালতী অনুভব করছিল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। এ ছিল এক গভীর, নিষিদ্ধ টান। সমাজে যা অগ্রাহ্য, যা পাপ,
কিন্তু মালতীর মন তখন সমাজের নিয়মনীতি মানতে চাইছিল না। এর কিছুদিন পর একদিন বিকেলে মালতী আবার দোকানে গেল। এবার গাড়ি সারাইয়ের জন্য নয়, দেবেন্দ্রনাথকে দেখার জন্য, যদিও সে নিজেই এই কারণটা স্বীকার করতে সাহস পাচ্ছিল না। দোকানে গিয়ে দেখল দেবেন্দ্রনাথ একা বসে আছেন, রাজু বোধহয় কোথাও গেছে। মালতী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি একা? দেবেন্দ্রনাথ মালতীর দিকে তাকিয়ে হাসলেন, সেই হাসি যা মালতীর হৃদয়ে এক নতুন স্পন্দন জাগাত। হ্যাঁ মা, রাজুটা একটু বেরিয়েছে, তুমি এসো, বসো। মালতী গিয়ে বসতেই দেবেন্দ্রনাথ বললেন, তোমার কি কিছু দরকার? মালতী ইতস্তত করে বলল, না, এমনিই এসেছিলাম, ভাবলাম আপনাকে দেখি। দেবেন্দ্রনাথের চোখে এক ঝলক কৌতুক। আমাকে দেখতে এসেছ? আমি কি কোনো আকর্ষণীয় জিনিস? মালতী লজ্জায় লাল হয়ে গেল, মাথা নিচু করে বলল, আপনি বুঝবেন না। দেবেন্দ্রনাথ মালতীর দিকে ঝুঁকে এলেন, তার নিঃশ্বাস মালতীর মুখে এসে লাগল। মালতীর সারা শরীর কেঁপে উঠল। দেবেন্দ্রনাথের গলার স্বরে এক অদ্ভুত মায়া। আমি বুঝি মা, এই বয়সেও মনটা মাঝে মাঝে পুরনো দিনের গান খুঁজে ফেরে, কিন্তু তুমি তো এখনও তরুণী, তোমার জীবনে। মালতী কথা শেষ করতে দিল না, বলে উঠল, আমার জীবনে এই মুহূর্তটা ছাড়া আর কি আছে বলুন? সব কিছু নিয়ম মাফিক, সব হিসেব করা। আপনার সাথে কথা বললে, আপনাকে দেখলে মনে হয় জীবনের আর 10টা হিসেবের বাইরেও কিছু আছে। দেবেন্দ্রনাথ মালতীর হাতটা আলতো করে ধরলেন। মালতীর মনে হলো যেন এক বিদ্যুৎ খেলে গেল। দেবেন্দ্রনাথের হাতের স্পর্শে এক অন্যরকম উষ্ণতা, এক অন্যরকম নিরাপত্তা। দেবেন্দ্রনাথের চোখে মুখে তখন এক গভীর অনুভূতি। তিনি বললেন, আমি জানি মা, এই টান, এই আকর্ষণ, এটা সমাজের চোখে ঠিক নয়, কিন্তু মন কি সবসময় সমাজের হিসেব মেনে চলে? তাদের দুজনের মধ্যে তখন এক তীব্র রোম্যান্টিক উত্তেজনা। দেবেন্দ্রনাথের আঙুল মালতীর আঙুল আলতো করে জড়িয়ে ধরল। মালতী চোখ বন্ধ করে ফেলল। মনে হলো সে যেন এক অন্য জগতে পৌঁছে গেছে, যেখানে কোনো পাপ নেই, কোনো সমাজ নেই, আছে শুধু এই গভীর নিষিদ্ধ অনুভূতি। দিন গড়াতে লাগল। তাদের দেখা হওয়া ঘন ঘন হতে লাগল। কখনো দোকানে, কখনো বা মালতী কোনো অজুহাতে দেবেন্দ্রনাথের বাড়ির আশেপাশে চলে যেত। দেবেন্দ্রনাথও যেন সেই পথ চেয়ে থাকতেন। তাদের এই গোপন লেনদেন, এই নিষিদ্ধ প্রেম সমাজের চোখে অপরাধ হলেও তাদের দুজনের মনে এক অন্যরকম আনন্দ বয়ে আনছিল। কিন্তু এই আনন্দ যে কতটা ক্ষণস্থায়ী তা তারা কেউই জানত না। একদিন বিকেলে মালতী দেবেন্দ্রনাথের বাড়িতে গেল। দেবেন্দ্রনাথ বাড়িতে একা ছিলেন, রাজু গ্রামের বাড়ি গিয়েছিল। মালতী ঘরে ঢুকতেই দেবেন্দ্রনাথ তাকে জড়িয়ে ধরলেন। মালতীর মনে তখন এক তীব্র ভয় এবং উত্তেজনা। তাদের ঠোঁট একে অপরের দিকে এগিয়ে গেল। এই মুহূর্তে তারা যেন সব ভুলে গিয়েছিল। ভুলে গিয়েছিল তাদের সামাজিক অবস্থান, ভুলে গিয়েছিল তাদের সংসার, ভুলে গিয়েছিল সব নিয়মকানুন। ছিল শুধু এক তীব্র অপ্রতিরোধ্য আকর্ষণ। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজার কড়া নড়ে উঠল। কে এলো? মালতী আর দেবেন্দ্রনাথ একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের হৃৎস্পন্দন তখন তুঙ্গে। ভয়, উত্তেজনা, লজ্জা সব মিলেমিশে একাকার। দরজার কড়া আবার নড়ে উঠল। কে হতে পারে? অনিক, নাকি রাজু, অথবা অন্য কেউ? মালতীর মনে হলো তার পা নিচে থেকে মাটি সরে যাচ্ছে। দেবেন্দ্রনাথের হাত তখনও মালতীর কোমর জড়িয়ে ধরে আছে। তারা একে অপরের দিকে তাকিয়ে। দরজার কড়া নড়ার শব্দ ক্রমশ তীব্র হচ্ছে। মালতী ফিসফিস করে বলল, কে এলো? দেবেন্দ্রনাথের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তিনি মালতীকে ছেড়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। কে সেই আগন্তুক যে তাদের এই গোপন মুহূর্তটা ভেস্তে দিতে এসেছে, যে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে নাকি শেষ করে দিতে চলেছে? দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটি কে? সে কি তাদের এই নিষিদ্ধ প্রেমের সাক্ষী হয়ে থাকবে, নাকি তাদের এই গোপন জগৎটা ভেঙে চুরমার করে দেবে? মালতী দরজার দিকে তাকিয়ে রইল। তার হৃৎস্পন্দন থুকপুক করছে। বাইরে দরজার কড়া নড়ার শব্দ থামল। এবার শোনা যাচ্ছে দরজার ওপাশ থেকে কে যেন ইশারায় কিছু বলছে। সেই শব্দ মালতীর কানে ভেসে আসছে। চলবে? এই গল্পটি কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি তাদের নিষিদ্ধ প্রেমের আরও অনেক রোমাঞ্চকর এবং আবেগী মুহূর্ত অপেক্ষা করছে? জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা দেখব এই গোপন সম্পর্কের কী পরিণতি হয়। আপনারা যত বেশি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তত তাড়াতাড়ি আমি পরের পর্ব নিয়ে আসব। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে চান তারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন তো, কারণ নাম্বারটা আমি এখানেই কোথাও দিয়েছি। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো মোড় নিয়ে।